একটু কল্পনা করার চেষ্টা করা যাক। আফ্রিকার একটা ছোট্ট গ্রামে টানা ১৪ বছর ধরে চলা এক অদৃশ্য জলজ দানবের আতঙ্ক। আর অন্যদিকে অন্যদিকে আর্কটিকের জমাট বাঁধা বরফে ঘেরা এক নির্জন দ্বীপে একদল নাবিকের নিজেদের মধ্যেই নরখাদকে পরিণত হওয়ার এক লোমহর্ষ ঘটনা। দুটো ঘটনাই কিন্তু মানসিক চরম অবস্থার খুব ভালো উদাহরণ। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। গল্পের শুরুটা হচ্ছে ১৯৯১ সালে আফ্রিকার উগান্ডার অত্যন্ত ছিমছাম আর শান্ত একটা ছোট্ট গ্রাম থেকে। যেখানে জীবনযাত্রা ছিল একদম সাধারণ, তাই না? হ্যাঁ, একদম। বাচ্চারা হ্রদের ধারে মাঠে খেলত, নারীরা প্রতিদিনের ব্যবহারের জন্য ওই হ্রদ থেকেই পানি আনত, আর পুরুষরা কৃষিকাজ বা মাছ ধরে নিজেদের পরিবারের দিন গুজরান করত। সবকিছুই খুব স্বাভাবিক ছন্দে চলছিল। তারপরই তো সমস্যাটা শুরু হলো। হ্যাঁ, তারপরই শুরু হয় এক অজানা আতঙ্ক। মানুষ অত্যন্ত রহস্যময়ভাবে নিখোঁজ হতে শুরু করে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো মানুষের প্রাথমিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াটা। সেটা কেমন? শুরুতে যখন মানুষ হারিয়ে যেতে শুরু করলো, তখন গ্রামের মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিল যে এটা হয়তো আশেপাশের জঙ্গলের কোনো বন্য প্রাণী, যেমন সিংহ বা চিতার কাজ হতে পারে। কারণ আফ্রিকার ওই নির্দিষ্ট অঞ্চলে বন্যপ্রাণীর আক্রমণ তো খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না। একদমই না। কিন্তু আসল ভীতির সঞ্চার হলো তখন, যখন এই হারিয়ে যাওয়ার মাত্রা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বাড়তে থাকলো। মানে একটা নির্দিষ্ট প্যাটার্নের বাইরে চলে গেল। হ্যাঁ, সাধারণ বন্যপ্রাণীর আক্রমণের একটা নির্দিষ্ট ধরন থাকে। তারা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট কারণে লোকালয়ে আসে। কিন্তু এই নিখোঁজ হওয়ার ঘটনাগুলোতে কোনো নির্দিষ্ট ধরন বা প্যাটার্নই ছিল না। দিনের পর দিন, মাসের পর মাস এই আতঙ্ক চলতে থাকে, আর ভয়ের শিকড় মানুষের মনে আরও গভীরভাবে গেঁথে যায়। আর পরিসংখ্যানের দিকে তাকালে এই আতঙ্কটা যে কতটা ভয়াবহ ছিল তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সংখ্যাটা কিন্তু সত্যি আঁতকে ওঠার মতো। একদম। টানা ১৪ বছরে ওই ছোট্ট গ্রাম থেকে, যেখানে মোটে কয়েকশো মানুষের বাস, সেখান থেকে ৮৩ জন মানুষ নিখোঁজ হয়ে যায়। ৮৩ জন! মানে ওই গ্রামের প্রায় প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ এই অজানা আতঙ্কের শিকার হয়েছিল। শুধু তাই নয়, নিখোঁজদের মধ্যে কারো কারো ক্ষতবিক্ষত মৃতদেহ মাঝে মাঝে পাওয়া যেত হ্রদের তীরে। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে ওই হ্রদের নামই হয়ে গিয়েছিল কসাইখানা। কসাইখানা নামটা শুনলেই তো ভয় লাগে। রাত নামলেই পুরো গ্রাম যেন এক মৃতপুরীতে পরিণত হতো। কেউ ভয়ে ঘরের বাইরে পা রাখার সাহসটুকুও পেত না। আসলে যখন কোনো একটা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এমন একটা অজানা, অদৃশ্য এবং ব্যাখ্যার অতীত আতঙ্কের মধ্যে বসবাস করে, তখন তাদের মনস্তত্ত্বে একটা বিশাল পরিবর্তন আসে। স্থায়ী পরিবর্তন, তাই না? হ্যাঁ, মানুষ যখন কোনো ঘটনার কার্যকারণ বা বৈজ্ঞানিক ভিত্তি বুঝতে পারে না, তখন অনিশ্চয়তাকে মেনে নেওয়া তাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই তারা অতি প্রাকৃত জিনিসের উপর বিশ্বাস করতে শুরু করে। একদম ঠিক। এই শূন্যস্থান পূরণের জন্য মানব মন অতি প্রাকৃত বিষয়ের আশ্রয় নেয়। ওই গ্রামের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। গ্রামের মানুষ এক পর্যায়ে বাঁচার আশা ছেড়ে দিয়ে নিজেদের নিয়তি মেনে নিয়েছিল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছিল যে ওই হ্রদের গভীরে কোনো এক অদৃশ্য শয়তান বা দানব বাস করে, যে নিয়মিতভাবে গ্রামের মানুষের বলি নিচ্ছে। এটি আসলে চরম অসহায়ত্ব থেকে জন্ম নেওয়া একটা মনস্তাত্ত্বিক আত্মরক্ষার উপায়। যখন বাস্তবতাকে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, তখন এই শয়তান বা দানব তত্ত্বটি অন্তত একটা মন গড়া উত্তর দেয়। মানুষ প্রতিদিনের এই মৃত্যু আর শোক দেখতে দেখতে একসময় সেটাকেই স্বাভাবিক জীবন বলে মেনে নিয়েছিল। বিষয়টা সত্যি খুব ভাবায়, কারণ একটা অদৃশ্য দানবের চেয়ে একটা রক্তমাংসের শত্রুর সাথে লড়াই করা অনেক সহজ। হ্যাঁ, কিন্তু সবার মনস্তত্ত্ব তো আর একইভাবে কাজ করে না। ঠিক বলেছেন। পুরো গ্রাম যখন এই ভয়াবহ ভয় আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নিয়তিকে মেনে নিয়েছে, তখন সেখানে এমন একজন মানুষ ছিলেন যিনি এই অতিপ্রাকৃত তত্ত্বে বিশ্বাস করতে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। জনের কথা বলছেন তো? হ্যাঁ, জন। বয়স ৬৪ বছর, কিন্তু শারীরিক ও মানসিকভাবে তিনি ছিলেন ইস্পাতের মতো দৃঢ়। জনের নিজেরও একটি বিশাল পরিবার ছিল, ৯ সন্তান এবং ৩১ জন নাতি নাতনি নিয়ে ভরা সংসার। এই দীর্ঘ ১৪ বছরে জন নিজেও তার অনেক আপনজনকে হারিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই মেনে নেননি যে এটি কোনো অদৃশ্য ভূত বা শয়তানের কাজ। এরপর আসে ২০০৫ সালের মার্চ মাস। সেই মাসের এক সকালে গ্রামের একটি ছোট্ট বাচ্চা, যে ঠিক জনের নিজের নাতির বয়সী,
সে বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎ উধাও হয়ে যায়। আর এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। একদম। এই ঘটনাটি জনকে ভেতর থেকে প্রবলভাবে নাড়িয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন যে অনেক হয়েছে, আর এক মুহূর্ত অন্ধকারে থাকা নয়। এবার এই তথাকথিত শয়তানের আসল চেহারা সবার সামনে তুলে ধরতেই হবে। জনের এই পদক্ষেপটি ছিল অসাধারণ সাহসিকতা আর যুক্তিবাদী চিন্তার একটা চূড়ান্ত নিদর্শন। মানে 14 বছর ধরে চলে আসা একটা বদ্ধমূল আর সামষ্টিক ভীতিকে একা চ্যালেঞ্জ করা কিন্তু সাধারণ কোনো কথা নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সমস্যার সমাধান করতে হলে ভয়ের কাছে আত্মসমর্পণ করলে চলবে না, ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে। তিনি গ্রামের মানুষকে একত্রিত করতে শুরু করেন। শুরুতে তো স্বাভাবিকভাবেই কেউ তার কথায় রাজি হয়নি, কারণ ওই অদৃশ্য শয়তানের ভয় তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। কিন্তু তার ওই অদম্য জেদ আর অবিচল আত্মবিশ্বাস দেখে ধীরে ধীরে গ্রামের মানুষ তার পাশে এসে দাঁড়ায়। কারণ কোথাও না কোথাও মানুষও এই দীর্ঘস্থায়ী আতঙ্ক আর প্রিয়জন হারানোর কষ্ট থেকে মুক্তি চাইছিল। এরপরই তো তারা ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, জনের নেতৃত্বে গ্রামের মানুষ মিলে এক দুঃসাহসিক ফাঁদ পাতে। তারা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেছিল যে গত 14 বছরে যতগুলো অন্তর্ধান বা মৃত্যুর ঘটনা ঘটেছে তার সবকটির সাথে ওই হ্রদের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে হ্রদের তীরে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। টানা বেশ কয়েকদিন পাহারা দেওয়ার পরও যখন কিছুই হলো না, মানুষের মনোবল যখন আবার ভাঙতে শুরু করল, তারা আবার সেই অতিপ্রাকৃতিক বিশ্বাসের দিকেই ফিরে যেতে চাইল। ঠিক তখনই জন তার তুরুপের তাসটি খেলেন। তিনি গ্রামবাসীকে বলেন, শয়তান যদি বলি চায় তবে আমরা তাকে বলি দেব। তারা হ্রদের ধারের গাছগুলোতে তাজা মাংস ঝুলিয়ে রাখে, আর এই মাংসের টুকরোগুলোর মধ্যে অত্যন্ত চতুরতার সাথে শক্ত জাল এবং দড়ি বিছিয়ে রাখা হয়েছিল। তারপর আসে সেই সপ্তম রাত। হ্যাঁ, শ্বাসরুদ্ধকর একটা রাত। ভোর প্রায় 4টে বাজে। হ্রদের চারপাশে তখন পিনপতন নীরবতা। হঠাৎ করে দূর থেকে মেঘ ডাকার মতো একটা গুমগুম শব্দ আসতে থাকে। দেখতে দেখতে হ্রদের শান্ত কালো পানিতে বিশাল সব ঢেউ উঠতে শুরু করে। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে পানি থেকে উঠে আসে এক বিশাল কালো ছায়া। চোখ দুটো তার জল করছিল, আর মুখ থেকে বেরোচ্ছিল রক্তহীন করা এক গোঙানি। ছায়াটি প্রথমে জনের দিকে এগোলেও পরক্ষণই মাংসের লোভে গাছে ঝোলানো ফাঁদের দিকে ঝাঁপিয়ে পড়ে, আর সেই শক্তিশালী জালে আটকা পড়ে যায়। 14 বছরের চরম অপেক্ষার পর অবশেষে গ্রামবাসী তাদের সেই তথাকথিত শয়তানকে সচ্চক্ষে দেখতে পায়। এবং এখানেই সেই বাস্তবতার সবচেয়ে বড় ধাক্কাটি আসে। যখন ভোরের আলো ফুটল, তখন দেখা গেল সেটি কল্পনার কোনো ভূত, প্রেত বা শয়তান ছিল না। না, সেটি ছিল মাংস ও রক্তে গড়া একটি জলজ দানব, একটি লোনা জলের কুমির। আর এটি যেন তেন কোনো কুমির ছিল না, এটি ছিল 16 ফুট লম্বা এবং প্রায় 900 কেজি বা 2000 পাউন্ড ওজনের এক অতিকায় প্রাণী। মানে আফ্রিকার ইতিহাসের অন্যতম বৃহৎ একটি শিকারী কুমির। হ্যাঁ, আর গ্রামবাসীদের কাছে এটিকে শয়তান মনে হওয়ার একটা বড় বৈজ্ঞানিক কারণও ছিল। কিন্তু সেটা কি? কুমির সাধারণত রাতের অন্ধকারে হ্রদ থেকে একেবারে নিঃশব্দে উঠে এসে শিকার করে, আর শিকারকে কামড়ে ধরে ডেথ রোল বা প্রবল ঘূর্ণনের মাধ্যমে পানির একেবারে গভীরে টেনে নিয়ে যায়। এর ফলে তীরে কোনো রক্তের দাগ বা ধ্বংসলীলার চিহ্ন থাকে না। ওহ, বুঝতে পেরেছি। আর যেহেতু কেউ কখনো জীবিত ফিরে আসতো না, তাই এর বর্ণনা দেওয়ার মতো কেউ ছিল না। একদম। এই নিখুঁত শিকারের পদ্ধতি মূলত ওই দানবতত্ত্ব বা অতিপ্রাকৃত বিশ্বাসের জন্ম দিয়েছিল। কুমিরটির এই শিকার পদ্ধতি এবং বিশাল আকার সত্যি যে কোনো মানুষের মনে অতি প্রাকৃত ভীতির সঞ্চার করতে বাধ্য। এরপর গ্রামবাসী ক্ষোভীর ওই দানবটিকে মেরে ফেলতে চাইলেও বন বিভাগের কর্মকর্তারা এসে সেটিকে জীবিত ধরে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেই কুমিরটিকে সরিয়ে নেওয়ার পর থেকেই গ্রামে সেই রহস্যময় মৃত্যুর মিছিল চিরতরে বন্ধ হয়ে যায়। একটি 14 বছরের দীর্ঘ এবং অবর্ণনীয় বিভীষিকার অবসান ঘটে শুধুমাত্র একজন মানুষের সাহস এবং যুক্তির ওপর ভরসা করার কারণে। উগান্ডার এই ঘটনাটা প্রমাণ করে যে ভয় কিভাবে মানুষের দৃষ্টিকে ঝাপসা করে দেয়, বাস্তবতাকে কিভাবে লোককথার আড়ালে ঢেটে ফেলে। সত্যি তাই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই একই মনস্তাত্ত্বিক বিভ্রম বা হ্যালুসিনেশনের ক্ষমতা শুধু আফ্রিকার ওই ছোট্ট গ্রামে সীমাবদ্ধ ছিল না।
চলুন এই আফ্রিকার তীব্র গরম আর আর্দ্রতা থেকে সরাসরি চলে যাওয়া যাক 1848 সালের বরফাচ্ছন্ন আর্কটিক সার্কেলে। জায়গাটির নাম কিং উইলিয়াম আইল্যান্ড। পৃথিবীর এমন একটি প্রান্ত যেখানে পরিবেশ এতটাই বৈরী এবং প্রাণহীন যে সেখানে কোনো প্রাণী বা মানুষের অস্তিত্ব কল্পনা করাও কঠিন। আর্কটিকের ওই অঞ্চলটি হল পৃথিবীর অন্যতম দুর্গম একটি জায়গা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সেখানকার পরিবেশ। সেখানে মাসের পর মাস সূর্য ওঠে না, চারপাশ শুধু অন্তহীন সাদা বরফের ঢাকা থাকে। আর তাপমাত্রা সবসময় হিমাঙ্কের বহু নিচে থাকে। এমন একটা পরিবেশে বেঁচে থাকাটাই প্রকৃতি আর মানুষের মধ্যে এক নিরন্তর এবং নির্মম লড়াই। শুধু ওই পরিবেশের একাকিত্বই মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই চরম লড়াইয়ের পটভূমিতেই 1848 সালে এমন একটি দৃশ্য দেখা গিয়েছিল যা হয়তো যে কোনো ভৌতিক গল্প বা মনস্তাত্ত্বিক হরর সিনেমাকেও হার মানাবে। সময়টা ছিল 1848 সালের জানুয়ারি মাস। একদল স্থানীয় ইনুইট শিল শিকারী তাদের দৈনন্দিন শিকারের সন্ধানে বরফের বুকে হাঁটছিল। এই ইনুইটরা কিন্তু প্রকৃতির এই চরম বৈরী রূপের সাথে খুব ভালোভাবে পরিচিত। তারা জানে কিভাবে এই জমে যাওয়া পৃথিবীতে টিকে থাকতে হয়। কিন্তু ওই দিন তারা যা দেখল তা তাদের মতো কঠিন মানুষদেরও রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা দূর থেকে দেখতে পায় বরফের বিশাল ঢাল বেয়ে কিছু মানুষ চার পায়ে হামাগুড়ি দিয়ে চলছে। যখন তারা আরেকটু কাছে যায় তখন তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। ওই অদ্ভুত মানুষগুলোর ত্বকের রং নীলচে কালো হয়ে গেছে, যেন ফ্রস্টবাইট এবং অপুষ্টিতে তাদের চামড়া পচে যাচ্ছে। চোখগুলো গর্তে ঢুকে গেছে, মুখে কোনো অনুভূতির লেশও মাত্র নেই। তারা একটি ভারী স্লেজ গাড়ি বরফের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ঘটে এরপর। হামাগুড়ি দেওয়া মানুষগুলোর মধ্য থেকে একজন যখন ধসে পড়ে মারা যায়, তখন বাকিরা তার দিকে ফিরেও তাকায় না। কোনো শোক বা অনুশোচনা ছাড়াই স্লেজ টানতে থাকা একজন এসে সেই মৃতদেহটি তুলে স্লেজের ওপর ফেলে দেয়। আর তখনই স্লেজের ভেতরের আচ্ছাদন একটু সরে যায়। শিকারীরা দেখতে পায় স্লেজের ভেতরে রাখা আছে অসংখ্য মানুষের মৃতদেহ, যার অনেকগুলোরই মাথা নেই, হাত বা পা কাটা। আর এই বিকৃত চেহারার মানুষগুলো কোনো বন্য জন্তুর মতো নিজেদের সেই মৃত সঙ্গীদের দেহাংশ খাচ্ছে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তবে বুঝতে পারব এই দৃশ্যটি ওই ইনুইট শিকারীদের মনে কতটা গভীর ত্রাসের সৃষ্টি করেছিল। তারা ওই পরিবেশে বড় হয়েছে। তারা খুব ভালো করেই জানে যে টিকে থাকার জন্য মাঝে মাঝে চরম সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু নিজেদের সঙ্গীদের এমন পৈশাচিক উপায়ে খাওয়া, হ্যাঁ, সম্পূর্ণ অনুভূতিহীন উপায়ে ভক্ষণ করার দৃশ্য সম্পূর্ণ অকল্পনীয় ছিল। এটি কোনো সাধারণ বেঁচে থাকার লড়াই ছিল না, এটি ছিল চরম মানসিক বিকৃতি এবং পাশবিকতা। ইনুইটদের কাছে মনে হয়েছিল তারা যেন সাক্ষাৎ নরকের কোনো পিশাচ বা আত্মাহীন অশরীরীদের দেখছে। ওই বীভৎস দৃশ্য দেখে আতঙ্কে সেই ইনুইট শিকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারা তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে যায় এবং সবাইকে জানায় যে তারা আর্কটিকের বুকে সাক্ষাৎ ভূত বা পিশাচ দেখে এসেছে। এরপর বেশ কিছুদিন পর ভয় কিছুটা কাটলে তারা আরও লোক লস্কর নিয়ে ওই নরখাদকদের খোঁজে বের হয়, হয়তো তাদের সাহায্য করার জন্য বা হয়তো নিজেদের এলাকা সুরক্ষিত রাখার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই জায়গায় ফিরে তারা ওই নরখাদকদের কোনো চিহ্নই খুঁজে পায় না। এমনকি বরফের ওপর তাদের কোনো পায়ের ছাপও ছিল না। পুরো দলটা যেন বরফের শূন্যতায় একেবারে মিলিয়ে গেছে। কিন্তু তারা আশপাশে খুঁজতে খুঁজতে একটি অবিশ্বাস্য এবং সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস আবিষ্কার করে। একটা জাহাজ, তাই না? হ্যাঁ, বরফের বুকে আটকে থাকা একটি সম্পূর্ণ অক্ষত বিলাসবহুল বিশাল জাহাজ। জাহাজের ভেতরে ঢুকে শিকারীরা তো অবাক। সেখানে প্রচুর পরিমাণে খাবার এবং উন্নতমানের সব অস্ত্রশস্ত্র মজুত করা ছিল। জাহাজটির কোনো ক্ষতিও হয়নি। এটি ছিল একটি বিরাট প্যারাডক্স। প্রচুর খাবার আর নিরাপদ আশ্রয় থাকা সত্ত্বেও ওই মানুষগুলো কেন জাহাজ ছেড়ে ওই হাড় কাঁপানো ঠান্ডায় বরফের মাঝে নরখাদ্যে পরিণত হলো? এই রহস্যটির সমাধান সেদিন ওই শিকারীদের কাছে সম্পূর্ণ অজানা থেকে গিয়েছিল। শুধু তারা নয়, পুরো পৃথিবীর মানুষের কাছেই। আর ঠিক এই জায়গাতেই বিজ্ঞানের এবং আধুনিক ফোরেন্সিকের সবচেয়ে বড় ভূমিকাটি সামনে আসে।
প্রায় 130 বছর ধরে এই ঘটনাটি মানুষের কাছে একটি ভুতুড়ে উপাখ্যান হিসেবেই প্রচলিত ছিল। ইনুইটদের লোককথা বা সামুদ্রিক নাবিকদের অভিশাপ। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞানীরা ওই নাবিকদের অবশিষ্টাংশ এবং হাড়গোড় আবিষ্কার করেন এবং তা নিয়ে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তখন বেরিয়ে আসে এক শিউরে ওঠার মতো সত্য। তাদের হাড়ে অস্বাভাবিক মাত্রায় লেড বা সীসার উপস্থিতি পাওয়া যায়। আর এই একটিমাত্র বৈজ্ঞানিক প্রমাণ পুরো 130 বছরের পুরনো রহস্যের জট খুলে দেয়। এই সীসার উৎস হিসেবে বিজ্ঞানীরা যে তথ্যটি সামনে আনেন তা আরও বেশি মর্মান্তিক। ওই নাবিকদের হাড়ে এই বিষাক্ত সীসা এসেছিল সেই সময়ের নতুন একটি প্রযুক্তি থেকে, টিনজাত খাবার বা ক্যান্ড ফুড। সেই সময়ে দীর্ঘ সামুদ্রিক অভিযানের জন্য নাবিকদের খাবার টিনের কৌটায় সংরক্ষণ করার চল শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্যানগুলো সিল করার জন্য যে সোল্ডার বা ধাতব আঠা ব্যবহার করা হতো তাতে প্রচুর পরিমাণে সীসা ছিল। মাসের পর মাস ওই ক্যানের ভেতরের খাবারের সাথে, বিশেষ করে অ্যাসিডিক খাবারের সাথে সেই বিষাক্ত সীসা মিশে যেত। নাবিকরা তাদের প্রাণ বাঁচানোর জন্য না জেনেই প্রতিদিন সেই বিষাক্ত খাবার গ্রহণ করত। বিজ্ঞানের দিক থেকে দেখলে লেড পয়জনিং বা সীসার বিষক্রিয়া মানব শরীরে কতটা ভয়াবহ প্রভাব ফেলে তা কল্পনা করাও কঠিন, বিশেষ করে স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের ওপর, তাই না? একদম। সীসা মানব শরীরে প্রবেশ করে ক্যালসিয়ামের জায়গা দখল করে নেয় এবং রক্ত মস্তিষ্কের বাধা বা ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে সরাসরি মস্তিষ্কে আঘাত হানে। এটি ধীরে ধীরে মানুষের চিন্তাশক্তি, যুক্তি এবং আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়, যার ফলে চরম বিভ্রান্তি তৈরি হয়। হ্যাঁ, প্যারানয়া এবং তীব্র হ্যালোসিনেশনের সৃষ্টি হয়। ওই নাবিকদের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। সীসার বিষক্রিয়া তাদের মস্তিষ্ককে এমনভাবে ধ্বংস করে দিয়েছিল যে তারা আর স্বাভাবিক মানুষের মতো চিন্তা করতে পারছিল না। তারা বাস্তব আর হ্যালোসিনেশনের মধ্যে পার্থক্য করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। তাহলে এই জায়গাটাতে সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং ডার্ক আইরনি লুকিয়ে আছে। যে আধুনিক প্রযুক্তি বা টিনজাত খাবার তৈরি করা হয়েছিল তাদের ওই বিরূপ পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক সেই খাবারই তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছিল। জাহাজের নিরাপদ আশ্রয় এবং ভালো খাবার থাকা সত্ত্বেও মস্তিষ্ক বিকৃতির চরম পর্যায়ে পৌঁছে তারা জাহাজ থেকে বেরিয়ে আসে আর ওই হাড় কাঁপানো ঠান্ডায় বরফের মাঝে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। তাদের হ্যালোসিনেশন এতটাই তীব্র ছিল যে তারা নিজেদের সঙ্গীদেরই শিকার বা শত্রু মনে করে হত্যা করতে এবং খেতে শুরু করে। এটি কোনো প্রেতাত্মার অভিশাপ বা আর্কটিকের ভূত ছিল না। এটি ছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক সামুদ্রিক অভিযান বিপর্যয়, যেখানে প্রযুক্তিগত ত্রুটি মানুষের মনস্তত্ত্বকে ধ্বংস করে তাদের আক্ষরিক অর্থেই দানবে পরিণত করেছিল। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? যদি আমরা পুরো বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করি, তবে উগান্ডা এবং আর্কটিক এই দুটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের গল্পের মধ্যে একটি চমৎকার মিল খুঁজে পাওয়া যায়। দুটি ঘটনারই শুরুতে মানুষ এমন কিছু দেখেছিল যা তাদের যুক্তির বাইরে ছিল, এবং তারা তৎক্ষণাৎ সেগুলোকে অতিপ্রাকৃত বা ভৌতিক বলে ধরে নিয়েছিল। উগান্ডার মানুষ 14 বছর ধরে বিশ্বাস করে আসছিল যে একটি অদৃশ্য শয়তান তাদের মেরে ফেলছে, অথচ প্রকৃত সত্যটি ছিল একটি প্রকাণ্ড লোনা জলের কুমির। অন্যদিকে আর্কটিকের ইনুইট শিকারীরা ভেবেছিল তারা বরফের বুকে অশুভ আত্মাহীন পিশাচ দেখেছে, কিন্তু 130 বছর পর বিজ্ঞান প্রমাণ করল যে আসল দানবটি বাইরের কোনো বরফের ভূত ছিল না। আসল দানব লুকিয়েছিল তাদের প্রতিদিনের খাবারের টিনের কোংটায়, সীসা নামক এক নীরব ঘাতক রূপে। ভয় এবং অজানা পরিস্থিতি কিভাবে মানুষের মনকে প্রভাবিত করে এবং বাস্তবতাকে কুসংস্কারের চাদরে ঢেকে দেয়, এই দুটি ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এটি আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান এই আধুনিক যুগে, যেখানে তথ্যের এক বিশাল জোয়ার চলছে, সেখানে কোনো কিছু শুনেই অন্ধভাবে বিশ্বাস করার আগে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। অজানা বা ব্যাখ্যাতীত কোনো কিছু দেখলেই তাকে চট করে অতিপ্রাকৃত বলে মেনে নেওয়াটা মানুষের সহজাত প্রবৃত্তি হতে পারে, কিন্তু সেটি কখনোই যুক্তিসঙ্গত নয়। একদম ঠিক। প্রকৃতি এবং বিজ্ঞানের নিয়মেই সবকিছুর ব্যাখ্যা থাকে। হয়তো সেটা খুঁজে পেতে কখনো কয়েকদিন, আবার কখনো শতাব্দীরও বেশি সময় লেগে যেতে পারে, কিন্তু সত্যের অনুসন্ধান কখনোই থামানো উচিত নয়। একই সাথে যুক্তিবাদী চিন্তা ও
মানুষের অদম্য সাহস এবং আধুনিক বিজ্ঞান যে কোনো কুসংস্কারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সেটাও এই ঘটনাগুলো থেকে পরিষ্কার হয়ে ওঠে। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে মানব মন এবং বিজ্ঞানের অনেক অজানা দিকের উন্মোচন হলো, যা চিন্তাধারাকে নতুনভাবে নাড়া দিতে বাধ্য। নিশ্চিতভাবে। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার রেশ তুলে একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ ভাবনার বিষয় সবার সামনে রেখে যাওয়া যেতে পারে। কারো মনে প্রশ্ন জাগতেই পারে, 1848 সালে সামান্য টিনজাত খাবার থেকে হওয়া সীসার বিষক্রিয়া যদি একদল সুস্থ সবল মানুষের মানসিক ভারসাম্য সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তাদের নরখাদকে পরিণত করতে পারে, তবে আজকের এই আধুনিক যুগেও কি এমন কোনো অদৃশ্য রাসায়নিক দূষণ বা পরিবেশগত উপাদান আমাদের চারপাশে লুকিয়ে আছে, যা আমাদের বাতাসে, পানিতে বা খাবারে মিশে নীরবে আমাদের আবেগ, সিদ্ধান্ত এবং আচরণ নিয়ন্ত্রণ করছে? যা আমরা হয়তো টেরই পাচ্ছি না? হয়তো এমন কোনো উপাদান আমাদের চারপাশে ছড়িয়ে আছে যা মানুষের মনস্তত্ত্বকে ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছে, আর আধুনিক মানব সমাজ সেটা বুঝতেই পারছে না। এই ভাবনাটি সত্যিই এক নতুন এবং সম্পূর্ণ অন্যরকম অজানা আতঙ্কের জন্ম দেয়। একেবারে। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।